নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি একজনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাকে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছে, যার নাম আমি সেখানে দেখতে পাচ্ছি নিবেদিতা বর্মন, কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না, কারণ অনেক সময় আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিজের রিয়েল নামও ইউজ করে থাকি, আবার আলাদা নামও ইউজ করে থাকি। যাই হোক, তুমি আমাকে প্রশ্নটা করেছো আর আমি তুমি করেই বলছি। তুমি আমার থেকে বয়সে বড় কিনা ছোট আমি জানি না, যাই হোক তোমাকে আমি তুমি করেই বলছি। তোমার দুটো প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল নতুন শুরু করেছি, তার তুমি প্রথম যে আমাকে কোনো প্রশ্ন করলে এবং দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং সেই বিষয়ে জানতে চেয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ। গড ব্লেস ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, আর তুমি যা যা করতে চাও তোমার সব ইচ্ছে পূরণ হোক। তারপর বিষয় হচ্ছে যে তুমি আমাকে জিজ্ঞেস করেছো নাম্বার 1, যেটা হলো যে ওপেন ইউনিভার্সিটি থেকে আমরা যদি মাস্টার্স করি তাহলে কি নেট এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারি বা আমরা কি এলিজিবল। আর নাম্বার 2, যেটা দ্বিতীয় প্রশ্ন করেছো, সেটা হচ্ছে যে কি কি মানে এই যে জিআরএফ ফেলোশিপ আছে তার অ্যামাউন্টটা কত। অবশ্যই আমি দুটোই ইন ডিটেলস আলোচনা করবো। তুমি বলেছো একটু বুঝিয়ে যদি বলেন তাহলে হেল্প হয়। আমি সবসময় আমার ভিডিওতে আমার আরও ভালো লেগেছে তুমি বলেছো যে একটু ডিটেলস মানে আরও বুঝিয়ে বলতে, কারণ আমি সবসময় এক্সপ্ল্যানেশন দিই প্রচুর, একদম পুরো মানে এক্সপ্লেন করে করে বলি, বিস্তারিত বলি। তো আরও জানতে চেয়েছো তো আরোই বুঝিয়ে বলছি। তো বিষয় হচ্ছে যে প্রথমেই তুমি যখন আমাকে প্রশ্নটা করেছো আমি আগে থেকেই জানতাম এই বিষয়গুলো। তারপরেও অবশ্যই হয় না যে যতই জানো না কেন আবারও ভুল করার থেকে বারবার একটা জিনিসকে পড়ে ঠিক করে নেওয়া অনেক ভালো। মানে না জেনে ভুল করার থেকে বারবার সেই জিনিসটা নিয়ে বিষয়টা নিয়ে পড়া বোঝাটা ভালো। তো বিষয় হচ্ছে যে আমি আগেও জানতাম, তারপরেও আমি তোমার বলার পর গুগল সার্চ করেছি, নোটিস চেক করেছি সব, তারপর হচ্ছে ইউটিউবেও সার্চ করেছি। তো বিষয় যেটা হচ্ছে যে জানতাম তারপরেও, কারণ আমি চাই আর আমি সবসময় খেয়াল রাখি যে আমি যেন যেটা বলি সেটার জন্য সবসময় অথেন্টিক এবং খাঁটি কথা বলতে পারি, কোনো যেন ভেজাল বা কোনো যেন ভুলভাল কোনো রকম খবর বা নিউজ আমি যেন এখানে না বলি। কারণ হচ্ছে আমার অফলাইন বা অনলাইন আমার সামনে কোনো ছোটো ভাই বোন এসেও যদি পড়াশোনার বিষয়ে কিছু গাইডলাইন্স বা কোনো কিছু বিষয়ে জানতে চায় বা অনলাইন এরকম, আমি সবসময় চেষ্টা করি এবং করা উচিতও আমাদের যে সবসময় যে সঠিকটা বলা, সত্যিটা বলা, কোনোভাবেই তাদেরকে কোনো রকম ভুল না বলা বা কোনো কিছু চেপে না যাওয়া। বিষয় হচ্ছে যে ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলে নিঃসন্দেহে নেটের জন্য অ্যাপ্লাই করা যায় আর কোনোরূপ কোনো অসুবিধে নেই। কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে যে তুমি মাস্টার্স ডিগ্রিটা রানিং স্টুডেন্ট নাকি কমপ্লিট করেছো। অবশ্যই আমরা এমএ বা মাস্টার্স রানিং যখন থাকি তখন অ্যাপ্লাই করতে পারি নেটের জন্য, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে পাস আউট হয়ে গেলে কত সালে পাস করেছি আর পার্সেন্টেজটা কত। আর হচ্ছে সেটা এখন আমরা জানি যে নতুন যে নিয়ম চালু হয়েছে সেটাতে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, আর আগে ছিল 3 বছরের। 3 বছরের যে কোর্স ছিল সেই অনুযায়ী নিয়মটা আমি তোমাকে বলেই দিচ্ছি। 55% ফর আনরিজার্ভড অর জেনারেল ক্যাটাগরি, যারা কোনো এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়ে না তাদের জন্য 55% তার যে সাবজেক্ট নিয়ে মাস্টার্স করা হয়ে গেছে বা হচ্ছে সেখানে অন্ততপক্ষে 55% থাকতেই হবে। তার থেকে 0.001ও যদি কম থাকে সে কিন্তু নেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আবার যদি সে রিজার্ভড ক্যাটাগরি হয়, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি আরও যেগুলো ক্যাটাগরি আছে সেরকম ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে কিন্তু তার 50% দরকার সেই সাবজেক্টে মাস্টার্সে। আর এটা হলো রিল্যাক্সেশন 5% রিজার্ভড ক্যাটাগরির জন্য। আনরিজার্ভড বা জেনারেল আমরা বলে থাকি, আর রিজার্ভড মানে যারা এসসি এসটি ওবিসি আরও যেগুলো পিডব্লিউডি ক্যাটাগরি আছে এটসেট্রা সেগুলো। তো বিষয় হচ্ছে যে ওপেন ইউনিভার্সিটি থেকে যখন কেউ মাস্টার্স করছে একটা কোন বিষয়ে করছে, এনটিইউজিসি নেটের আন্ডারে আমি যদি ভুল না হয়ে থাকি 83টা 83 টোটাল সাবজেক্টস আছে। সেই সাবজেক্টের মধ্যে তুমি কোন সাবজেক্ট সেটা সেই বিষয়ে তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে কত সালে কমপ্লিট করেছো সেই নিয়ম অনুযায়ী তোমার পার্সেন্টেজটা কত আছে তোমার ক্যাটাগরি অনুযায়ী, যদি সেই কন্ডিশনে থাকে তোমার অ্যাপ্লিকেবল, মানে তোমার যদি ওই কন্ডিশনটা তুমি যদি
মানে প্রযোজ্য হচ্ছ সেই কন্ডিশনটাকে পুরোপুরি করার জন্য, ফুলফিল করার জন্য যদি তোমার মার্কস, তোমার ক্যাটেগরি, তোমার ইয়ার অফ পাসিং সব কিছু ম্যাচ করছে, তাহলে ডেফিনেটলি করতে পারো অ্যাপ্লাই। কিন্তু তুমি এসসি এসটি ওবিসির মধ্যে ক্যাটেগরিতে পড়ছো, কিন্তু তোমার মাস্টার্সে 50% নেই সেই সাবজেক্টে, 0.001%ও যদি কম হয়ে যায়, 49.99 হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, 50%-এর ওপরেই লাগবে মাস্টার্সে। ওকে, আর নতুন যে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালু হয়েছে, আমার মতে বা আমার মতে না, এটা বাস্তব কথাই যে এখনো পর্যন্ত কোনো 4 বছরের কোর্স কমপ্লিট করে কিন্তু গ্র্যাজুয়েট স্টুডেন্টরা এখনো কিন্তু পাস আউট হয়ে বেরোয়নি, কারণ টাইম লাগবে, সবে তো শুরু হলো, তাই না? তো এইগুলো বিষয়। যদি তুমি রানিং হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারো, যদি পাস আউট হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারো এমএ মাস্টার্স। কারণ হচ্ছে যে রানিং থাকলে তোমাকে মাথায় রাখতে হবে যে নেট দিয়ে যদি পেয়ে গেলে মানে একটা কন্ডিশন থাকে যে 2 বছর বা এই সময়ের মধ্যে তোমাকে 55% বা 50% নিয়ে বেরোতে হবে ক্যাটাগরি অনুযায়ী। আর যদি না পারো বেরোতে, তাহলে তোমার ওই পাস করা নেটের সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে না। আর ওইটা হলো রানিং যারা মাস্টার্স করছে তাদের জন্য। আর যদি পাস আউট হয়ে থাকো, মার্কসও থাকে, তাহলে তুমি দিলে তোমার নেটের ভ্যালিডিটি সারা জীবনের জন্য থেকে যাবে। আর যদি এমনি দিয়ে দেখছো কোয়ালিফাই হলে না, পরবর্তীতে আবার দেবে, সেটা আলাদা বিষয়। তোমার পরীক্ষাটা বিষয়ে একটা জেনারেল আইডিয়া পেয়ে গেলে যে কীভাবে কীরকম প্রশ্ন আসে। তো এটা তোমার প্রথম প্রশ্নের উত্তর দিলাম। নিঃসন্দেহে চোখ বন্ধ করে ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলে, ওপেন ইউনিভার্সিটি থেকে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশনে গ্র্যাজুয়েশন করুক আর মাস্টার্স করুক, মার্কস টিকে গেলে, বয়স টিকে গেলে অ্যাপ্লাই করা যায় এর জন্য। নেট অ্যাপ্লাই করে, নেট সেট গেট এগুলো সব অ্যাপ্লাই করা যায়, পাস করা যায়। মানে নিজেরা যদি পাস করতে পারি, তার জন্য পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ যদি পাস করি, কলেজে চাকরি করা যায়, ইউনিভার্সিটিতে চাকরি করা যায়, কোনো অসুবিধা নেই। আর এই ডিস্টেন্স বা ওপেন ইউনিভার্সিটি যেগুলো আমরা বলি, এগুলো রাখাই হয়েছে কাদের জন্য? যারা আর্থিক, মানসিক, দৈহিক, তারপর কোনো রকম পারিবারিক প্রতিবন্ধকতার জন্য তার পড়াশোনাটা সে কন্টিনিউ করতে পারেনি, কিন্তু সে চাইছে আমি আবার শুরু করব, তাদের জন্যই তো ওপেন ইউনিভার্সিটি। হায়ার এডুকেশন মানে যারা চায় যে আমার স্বপ্নটা তখন পূরণ হয়নি তো কী হয়েছে, আমি এখন পূরণ করব, তাদের জন্য এইসব। কোনো কারোর ইচ্ছে হয়েছিল সেই সময় সে অন্য কোর্স নিয়ে পড়বে, তারপর তার আবার মনে হচ্ছে আমি আবার এই দিকে আসবো, হায়ার মানে মাস্টার্স করবো, তারপরে আমি নেটের জন্য প্রিপেয়ার হবো। মানুষের তো ইচ্ছে বা পরিস্থিতি সব কিছুই পরিবর্তনশীল, তো কখন কার কী মনে হবে, তাদের জন্য। স্পেশালি কারোর বিয়ে হয়ে গেছে, সে হয়তো গ্যাপ নিয়েছে, বা তার কারো বেবি আছে, গ্যাপ নিয়েছে, সে ভাবছে আমি আবার কন্টিনিউ করবো, এই লাইনে যেতে চাই, সবার জন্য দরজা খোলা। তো হয়তো রেগুলার ক্যান্ডিডেট হিসেবে তার মার্কস বা তার সময় পারমিট করছে না, তাই সে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ছে, তারপর সে সেই লাইনে যাচ্ছে যেদিকে ইচ্ছে, আর সে তার মার্কস টিকে গেলে অবশ্যই সে অ্যাপ্লাই করতে পারে, কোনো রকম কোনো চিন্তা নেই। ওপেন ইউনিভার্সিটিগুলো খোলাই হয়েছে এই ধরনের অসুবিধা যাদের আছে, তারাও যেন পরবর্তীতে হায়ার এডুকেশন যারা কমপ্লিট করতে চায়, যেতে চায়, ডেফিনেটলি করতে পারে, তাদের কথা ভেবেই বানানো হয়েছে। কিন্তু এখানে আমি একটা প্লাস পয়েন্ট অ্যাড করবো, মানে একটা পয়েন্টকে জুড়ে দেবো, সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে এসে বি কেয়ারফুল। কারণ হচ্ছে যে এখন নয়, যুগ যুগ ধরেই চলে আসছে, আর যতদিন মানুষ থাকবে, যতদিন এই পৃথিবী টিকবে, ভালো মন্দ যেরকম থাকবে সেরকম ঠিক ভুল সবই থাকবে। বিষয় হচ্ছে যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম, এগুলো যেরকম, এগুলোর চাহিদা, এগুলোর ইউজ এত বেড়ে গেছে, ফেক মানুষের তো অভাব নেই, ফেক ইনস্টিটিউশনেরও অভাব নেই। তুমি মাস্টার্স করছো বা কমপ্লিট হয়ে গেছে তোমার জন্য ওকে, কিন্তু যারা এই ভিডিওটা দেখছে, যারা হয়তো মাস্টার্স ডিস্টেন্সে করতে চায়, বা তারা তাদের পরিচিত বা ভাই বোন বা কারোর জন্য ভাবছে যে আমরা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াবো, শুধু একটু যাচাই করে নেবেন যে কোন ওপেন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউশন আপনি যাচ্ছেন, তার মেইন শাখা কোথায়, তার শাখা প্রশাখা কোথায় কোথায় আছে, সেটা অথেন্টিক কিনা। কারণ ফেক ইনস্টিটিউশনেরও কিন্তু অভাব নেই, ফেক ইউনিভার্সিটি, ফেক কলেজ, ফেক ওপেন ইউনিভার্সিটি কলেজ, মানে সবখানেই কম্পিউটার সেন্টার ফেক প্রচুর, মানে যেটাই রিয়েল আছে সেটাই ফেকও আছে। তো এই বিষয়টাতে আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা পদে পদে ফাঁদ পাতা আছে, ফেক মানুষ বসে বসে আছে, কোম্পানি বলুন বা এই ইনস্টিটিউশন বলুন, টাকা নেওয়া, মানুষকে ঠকিয়ে, মানে বাচ্চা হোক, ছেলে মেয়ে, বয়স্ক, সবার জন্যই খুব রিস্ক, ডেঞ্জার। বি কেয়ারফুল যে আমরা টাকা চলে যায়, কখনো মানুষ গায়েব হয়ে যায়, তো এই দিকগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। আর এটা আমি কেন জুড়ে দিলাম, কারণ এটা এই পরিস্থিতিতে এসে খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হলো, এবং অবশ্যই যুগ যুগ ধরে চলে এসছে এই পরিস্থিতি, ঘটনা চলছে, আরও চলবে, কিন্তু সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। এটা একটা আমি এক্সট্রাভাবে বলে দিলাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট
বলে আমার মনে হলো, তাই আমি না বলে থাকতে পারলাম না। আর একটা পয়েন্ট তুমি বলেছো যে অ্যামাউন্টটা, আমি আজকে এখানে তোমাকে জেআরএফের যে ইন ডিটেইল অ্যামাউন্ট আছে সেটা বলছি, কিন্তু জেআরএফ ছাড়াও কতগুলো ফেলোশিপ থাকে, সেগুলো কি কি নাম, কীরকম অ্যামাউন্ট পাওয়া যায়, ওগুলো নিয়ে আমি এখনও মানে অতটা ঘেটে দেখিনি, এমনি হালকা হালকা জানি। তো কখনো সেটা নিয়ে, এখন নয়, পরবর্তীতে 2 মাস 3 মাস পর বা পরবর্তীতে, আর তোমরাও যদি জানতে চাও কমেন্টে বলবে, তাহলে কি কি এই জেআরএফ এসআরএফ ছাড়াও আরও কী কী ফেলোশিপ আছে, কোন কোন ক্ষেত্রে কে কে প্রযোজ্য, ফেলোশিপ নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেটা এখন নয়, সেটা পরে, সময় লাগবে। তো আজকে আমি বলছি যে নেট এক্সামের এতদিন রেজাল্ট আসতো দুটো ক্যাটাগরিতে, একটা জেআরএফ জন্য, একটা শুধু নেটের জন্য। তো এখন 3টে ক্যাটাগরিতে রেজাল্ট আসবে। এর আগের ভিডিওতেই আমি ডিটেলস আলোচনা করেছি, পিএইচডি নিয়েও একটা আগের ভিডিও আমার বানানো আছে, দেখে নেবেন না দেখে থাকলে। তো সেখানে আমি বলে নিচ্ছি যে সব থেকে হাই কাট অফ যায় জেআরএফের জন্য, তারপর অনলি নেট, তারপর একটাও নয়, কিন্তু এখন সেটাও একটা পিএইচডির জন্য একটা রোল বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেটের মার্কসটা। মানে নেটের মার্কস বলতে জেআরএফ নেট আর জেআরএফ নেট কোনোটাই হলো না, কিন্তু এই ইউজিসি নেট এক্সামের যে কোয়ালিফাইং মার্কস, সেটা একটা ইম্পর্টেন্ট রোল পালন করবে পিএইচডির ক্ষেত্রে, যারা করতে চায় পিএইচডি তাদের জন্য অবশ্যই। বিষয় হচ্ছে যে জেআরএফ ফুল ফর্ম হলো জুনিয়র রিসার্চ ফেলোশিপ, আর এসআরএফ হলো সিনিয়র রিসার্চ ফেলোশিপ। প্রথম 2 বছর জুনিয়র রিসার্চ ফেলোশিপ হয়, সেখানে অ্যামাউন্ট আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে। এবং আমি এই বিষয়টা বলার আগে বলে নিচ্ছি, আমি আগেও জানতাম, টিচারের থেকেও শুনেছিলাম, তারপরে আমি গুগলে সার্চ করেছিলাম, কিন্তু তোমার জন্য এই ভিডিওটা বানানোর, স্পেশালি তোমার জন্য বানানোর নিয়ে আসা নিবেদিতা, তার সঙ্গে সঙ্গে আরও অনেকেই দেখবেন। তো আমি আরও কনফার্ম হওয়ার জন্য আমার একজন পরিচিত, যে নিজে 3 বছরের কাছাকাছি বা 3 বছর ধরে রিসার্চ করছে, সে নিজেই জেআরএফ অ্যামাউন্ট পায়। তো আমার মনে হলো একজন তো আমার কাছে আছে, তাকে জিজ্ঞেস করি, সে তো একদম পুরো জলজান্ত উদাহরণ, নিজেই পাচ্ছে। তাহলে নোটিশ দেখেছি টিচার সিনিয়ররা বলেছেন, তারপরেও একটা যে নিজে পাচ্ছে তার থেকে জেনে নিলে, আমরা যখন কোনো একটা জলজান্ত উদাহরণ নিজের চোখের সামনে দেখতে পাই, তখন আমাদের মনের মধ্যে একটা শান্তি আসে, আর কোনো মনের মধ্যে কিন্তু থাকে না। স্পেশালি তোমার জন্য, এবং অবভিয়াসলি যারা দেখবেন বা যারা জানেন না সবার জন্যই আমি জেনে নিলাম যে সেখানে হলো গিয়ে প্রথম 2 বছর জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এখানে অ্যামাউন্ট থাকছে 37,000, 37,000। আর পরের 3 বছর এসআরএফ সিনিয়র রিসার্চ ফেলোশিপ, এটা একটা 5 বছরের পিএইচডি কোর্সের মধ্যেই ভাগ করা থাকে, যে 2 বছর করার পর সেটা সিনিয়র রিসার্চ ফেলোশিপে চলে যায়, সেটা একটা প্রসেস অবশ্যই আছে। আর আমি নিজে যেহেতু পাইনি এখনও জেআরএফ, বা আমি এখনও পিএইচডিতে এখনও অ্যাডমিট হইনি, তো আমি নিজে, তার জন্য আমি এমন একজনের থেকে খবরটা নিয়েছি যে নিজে করছে, তাহলে আমি অথেন্টিক নিউজটা দিতে পারবো। তার নামটা আমি আজকে রিভিল করছি না, অন্যদিন কখনো জানাবো অবশ্যই। আর তো যে তাকে থ্যাঙ্কস আমার তরফ থেকে, আর আপনাদের তরফ থেকেও অবশ্যই। কারণ হচ্ছে যে, আর এসআরএফের অ্যামাউন্ট হচ্ছে 42,000, মানে 42,000 প্রতি মাসে। প্রথম 2 বছর 37,000 জেআরএফ প্রতি মাসে, পরে 42,000 এসআরএফ প্রতি মাসে। তাছাড়াও থাকছে, তার থেকেই আমার শোনা, থাকছে বছরে 10 থেকে 20,000 টাকা বই কেনার জন্য, রিসার্চের জন্য, পিএইচডির জন্য, এই জিআরএফ পেয়ে গেলে, না পেলে হবে না কিন্তু। আর হচ্ছে এইচআরএ রেন্ট, মানে হাউস রেন্ট অ্যালোয়েন্স, এরকম একটা বিষয় আছে, যে যদি কলকাতা বা দিল্লি এরকম জায়গা থেকে কেউ পিএইচডি করছে, তার মাসে 8 থেকে 10,000 থাকা বাবদ এরকম একটা দেওয়া হয় টাকা। আর যদি কেউ পশ্চিমবঙ্গের মধ্যে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে হতে পারে, সেটা হয়তো কলকাতার ছাড়াও, যে মানে কলকাতা বাদে পশ্চিমবঙ্গের মধ্যে যে আলাদা আলাদা ডিস্ট্রিক্টগুলো আছে, সেখান থেকে যদি কেউ করে 3,500-এর মতো এই অ্যামাউন্টটা দেওয়া হয় রেন্ট হাউস বা ভাড়া থেকে যে পড়াশুনো করে সেটার জন্য। আর সে নিজে এগুলো পায়, তার জন্য আমি বলতে পারলাম। আর এই অ্যামাউন্টগুলো কিন্তু একটা 37,000, একটা 42,000, এটা একদম ইয়ে। আর এই যে বছরে বই কেনার 10 থেকে 20,000, আর রেন্ট হাউসের কথা যেটা বললাম, সেগুলো কিন্তু এক এক ক্যান্ডিডেট হিসেবে, জায়গা হিসেবে কি, সেগুলো কিন্তু কম বেশি হতে পারে, ওটা কিন্তু এক্স্যাক্ট নয়, এটা কিন্তু অ্যাপ্রক্স বললাম, মানে কাছাকাছি এরকম। এই হলো বিষয়। আর ফেলোশিপ নিয়ে আরও অন্য ভিডিও আমি দেরি হবে আমার, মানে নিয়ে আসতে, কিন্তু তোমরা যদি নিচে কমেন্ট করে জানাও, বা মানে এই জেআরএফ ছাড়া আর কি কি ফেলোশিপ পাওয়া যায় এই হায়ার এডুকেশন লেভেলে গেলে, আমাদের ইউজিসি নেটের
কোন কোন ক্যান্ডিডেট পেতে পারে, কীরকম ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি আছে, সেগুলো নিয়ে আমি পরে, সময় লাগবে 2-3 মাস পরেও বানাতে পারি, কিন্তু একটা ফেলোশিপ নিয়েই ভিডিও বানাবো। যে কোন ফেলোশিপ আমি নিজেও হালকা হালকা জানি, পুরোটা জানি না। অবশ্যই যখন ভিডিও হিসেবে নিয়ে আসবো তখন পড়াশুনো করে নিয়ে আসবো, রিসার্চ করে নিয়ে আসবো। এই হলো বিষয়বস্তু। আর তোমাকে, যার জন্য আজকে আমার এই ভিডিও বানানো, তাকে আমি বলবো, তোমাকে বলবো যে তোমার মাস্টার্স রানিং চলছে না পাস আউট হয়ে গেছে আমি জানি না, শুধু দেখো তোমার কবে পাস করেছো বা কি ব্যাপার আছে, পার্সেন্টেজ মার্কসটা, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ছো, আর এলিজিবল হলে যেগুলো বললাম সেগুলো বারবার করে শোনো, অ্যাপ্লাই করে দাও, আর কোনো অসুবিধা নেই। আর জুনিয়র রিসার্চ ফেলোশিপের অ্যামাউন্ট ইন ডিটেলস বললাম, আদার্স ফেলোশিপও আছে, সেগুলো নিয়ে পরে ভিডিও বানাবো আমি। আর আমার মনে হলো যে 3 দিনের মাথায় দেবো বলেছি, আজকে 3 দিন, আর এখন বাজে রাত্রি প্রায় 11টা, আর আমি বসেছি 10:30টার সময় ভিডিও শ্যুট করতে। যতই চেষ্টা করি আমি সন্ধ্যাবেলা ভিডিও মানে বানাইয়ে ছাড়বো, ওই ঠিক 10টার পরেই চলে, 10টা থেকে 12টার মধ্যেই আমার পুরো তড়িঘড়ি শুরু হয়ে যায়। যাই হোক, আপাতত এইভাবেই কন্টিনিউ করছি, পরবর্তীতে সময় পরিবর্তন করার চেষ্টা আছে, দেখা যাবে সেটা অবশ্যই। আর হচ্ছে যে আমার এই চ্যানেলে এসবি লিটারেচারে ইউটিউব সার্চ বারে যাও, গিয়ে চেক করো নেট সেট ভার্সেস বিএড, ওখানে ইন ডিটেলস অনেক কিছু বলা আছে। তারপর হোয়াট ইজ গেট এক্সাম, আমি নিবেদিতা তোমাকে বলবো, তুমি গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে আছো নাকি পড়ছো সেটা তো আমি এক্স্যাক্ট জানি না, কিন্তু গেট এক্সামের জন্য কিন্তু আমরা প্রিপেয়ার হতে পারি, যেটা আমাদের নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে হবে। এখানেই আপডেট তুমি পেয়ে যাবে, এই আমার ইউটিউব চ্যানেলে আপডেটস পেয়ে যাবে, সব কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো আমরা, সব কিছু টপিক নিয়ে আলোচনা হবে, কবে ফর্ম ছাড়লো, কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো হোয়াট ইজ গেট এক্সাম, হোয়াট ইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমার আগের ভিডিও সবগুলো ইউটিউব সার্চ বারে গিয়ে লেখো, আর লেখো ফ্রম এসবি লিটারেচার, এসবি লিটারেচার কথাটা লিখতে হবে, আর FROM ফ্রম কথাটা লিখতে হবে, তাহলে আমার ভিডিওগুলো পরপর আসবে। তো তাহলে কিন্তু সব ডিটেলস জানতে পারবে, গেটের জন্য এলিজিবল কিনা, আমি এটা এক্সট্রা করে বলছি, গেটের জন্য অ্যাপ্লাই করতে পারো কিনা। তারপর হচ্ছে সেটেড নেট সেট ভার্সেস বিএড, কোনটা করবো কনফিউজড হয়ে যাই আমরা, সেখানেও ইন ডিটেলস আলোচনা করা আছে। আরও এরকম ভিডিও আছে, হোয়াট ইজ WB সেট, সেটাও আলোচনা করা আছে, সেগুলো দেখতে পারো। তো আশা করছি তোমার মনের প্রশ্ন আমি উত্তর দিতে সক্ষম হয়েছি, আর কমেন্টে জানিও যে বুঝতে পারলে কিনা, আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও জানিও, সময় সাপেক্ষে অবশ্যই আমি উত্তর দেবো। আর আবারও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশুনো করো, আর হচ্ছে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সকলে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর হ্যাঁ, এর আগে আমি বলেছিলাম গরম পড়ে গেছে, প্রচুর জল খান, বেশি বেশি করে জল খান, না আজকে আমি তা বলবো না, যার যতটা তেষ্টা পায়, আপনাদের তেষ্টা অনুযায়ী যতটা জলের প্রয়োজন আপনাদের শরীরে, আপনাদের জল পিপাসা পায়, জল তেষ্টা বা জল পিপাসা পায়, সেই অনুযায়ী জল গ্রহণ করুন। বেশি বেশি কোনোটাই ভালো নয়, অতিরিক্ত জল খাওয়াটাও ঠিক নয়, বেশি বেশি প্রয়োজনের অতিরিক্ত ঠিক নয়, কিন্তু হ্যাঁ, গরম পড়ে গেছে, জলটা আমরা সঙ্গে সবসময় রাখলে, পান করলে একটা ভেতরে একটা ঠান্ডা ভাব থাকে, বা আমাদের মানে শরীরের জন্য একটা সতেজতা কাজ করে, অবশ্যই তার জন্য। কিন্তু অবশ্যই আমি গত 2 দিনের বলা কথা থেকে সরে আসবো, বেশি বেশি জল নয়, প্রচুর জল নয়, আপনাদের যখন যখন তেষ্টা পাবে তখন জল পান করুন, গরমে নিজের খেয়াল রাখুন, বাকিদের খেয়াল রাখুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচারকে। নমস্কার।